2024-এর শেষের দিকে আমি পড়েছিলাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা দীর্ঘ উপন্যাস দূরবীন। আজ কথা বলবো সেই দূরবীন নিয়ে। সাথে থাকবে একটা বোনাস কন্টেন্ট যেটা থাকবে ভিডিওর একদম শেষে। দূরবীন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা দীর্ঘ উপন্যাসগুলির মধ্যে অন্যতম। বইটি প্রকাশিত হয়েছে আনন্দ পাবলিশার্স থেকে এবং বর্তমান মুদ্রিত মূল্য 750 টাকা। বইটির পৃষ্ঠার সংখ্যা 616 পাতা। ফন্ট সাইজ বড্ড ছোট্ট। যারা চোখের সমস্যায় ভুগছেন তাদের সামান্য সমস্যা হতে পারে, আমার আপাতত কোনো সমস্যা হয়নি। সাপ্তাহিক দেশ পত্রিকায় প্রায় 2 বছরেরও বেশি সময় ধরে ধারাবাহিকভাবে বেরিয়েছিল দূরবীন। এই উপন্যাস শুরু হয়েছে 1929 সাল থেকে এবং সম্পূর্ণ ঘটনা প্রবাহ চলবে প্রায় 8-এর দশক পর্যন্ত। মানে বলতে পারেন এই দীর্ঘ 60 বছরের সময়কালকে লেখক এই উপন্যাসের মাধ্যমে তুলে ধরেছেন। অবশ্যই এটি একটি সামাজিক উপন্যাস এবং সামাজিক জীবনের 3টে চরিত্রের কথা আমরা এই উপন্যাসের মাধ্যমে জানতে পারি। বাবা, তার পুত্র এবং তার পুত্র, এই 3টে জেনারেশনের কথা আমরা এই দূরবীন উপন্যাসের মাধ্যমে জানতে পারবো। বইয়ের প্রচ্ছদে যে 3 জনের ছবি, 3 জনের মুখের আদলের খানিক ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তারাই উপন্যাসের মূল চরিত্র। উপন্যাস শুরু হয়েছে জমিদার হেমকান্তকে দিয়ে। আমরা দেখতে পাই যে জমিদার হেমকান্ত, যিনি চিরাচরিত জমিদার সুলভ আচরণের মানুষ নন, তিনি তুলনায় ভীরু বা একটুখানি ঘরমুখী মানুষ এবং জীবনকে নিয়ে, জীবনের কথা ভাবতে একান্তে নিভৃতে পছন্দ করেন। এহেন একটি চরিত্র, কিন্তু যার কোথাও গিয়ে রয়েছে গুপ্ত প্রণয় রঙ্গময়ীর সাথে। রঙ্গময়ী জমিদার বাড়ির পুরোহিত কন্যা রঙ্গময়ী, যিনি তার বিবাহ হয়নি। তো এইরকম একটি চরিত্রের সাথে গুপ্ত প্রণয় বলতে পারেন বা কোথাও গিয়ে হৃদয়ের একটা মেলবন্ধন, সেরকম একটি সম্পর্ক হয় হেমকান্তর সাথে। হেমকান্ত জীবন জানার সাথে সাথেই আমরা জানবো হেমকান্তর ছেলে কৃষ্ণকান্তকে। কৃষ্ণকান্ত কিন্তু বাবার তুলনায় সম্পূর্ণ ভিন্ন চরিত্রের একটি বালক। যখন তার কথা জানবো সে নিতান্তই বালক। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার আমার এটা লেগেছে যে কৃষ্ণকান্তর যে পরের জেনারেশন অর্থাৎ ধ্রুব, আমরা সম্পূর্ণ উপন্যাসে একবার আমরা হেমকান্তর কথা জানতে পারবো, একবার জানতে পারবো ধ্রুবর কথা, কিন্তু কোথাও কিন্তু আমরা সম্পূর্ণ জায়গায় কৃষ্ণকান্তকে জানতে পারবো না। কিন্তু হেমকান্তর সাথে চিনতে পারবো আমরা বালক কৃষ্ণকান্তকে এবং ধ্রুবর সাথে চিনতে পারবো আমরা বয়োজ্যেষ্ঠ কৃষ্ণকান্তকে। কিন্তু এই যে দুটো চরিত্র আলাদা হয়ে যায় কি, মানে একটি চরিত্র কিন্তু বয়সের সময়কালে কি এরা আলাদা হয়ে যায়? হেমকান্তর সাথে কৃষ্ণকান্তের সম্পর্ক কীরকম বা ধ্রুবর সাথে কৃষ্ণকান্তের সম্পর্ক কীরকম, এই দুটো কিন্তু আমরা খুব লেখক এত সুন্দর করে তুলে ধরেছেন বিভিন্ন ঘটনার মাধ্যমে। এবং এই যে ট্রানজিশনটা, যে বালক কৃষ্ণকান্ত থেকে বড় হয়ে ধ্রুবর বাবা কৃষ্ণকান্ত, এই দুটো চরিত্র কিন্তু সম্পূর্ণ আলাদা মনে হবে আপনাদের, কিন্তু কোথাও গিয়ে বুঝতে পারবেন যে ওই যে বয়োজ্যেষ্ঠ যে কৃষ্ণকান্ত, সে কী করে ওরকম বড় ওরকম মানসিকতায় কৃষ্ণকান্ততে পরিণত হলো, সেটা খানিক আপনারা আন্দাজ পেয়ে যাবেন। খানিক না, বেশ খানিকটা আন্দাজ পেয়ে যাবেন। হেমকান্ত জীবনের সাথে সাইমেলটেনিয়াসলি আমরা জানতে পারবো ধ্রুবর জীবনের কথা। এবং ধ্রুব কিন্তু কোথাও গিয়ে একটু বিদ্রোহী পুত্র, কিন্তু তার বিদ্রোহের কোনো সঠিক দিশা নেই। সে তার জীবনবোধ রয়েছে বটে, কিন্তু তা বাকি সবার সাথে মেলে না। মানে আপাত দৃষ্টিতে তাকে মনে হবে সে খুবই বাজে একটা ছেলে, কিন্তু তার কথা যখন তার মতন করে আমরা যখন জানবো, তখন কোথাও গিয়ে একটা সিম্প্যাথি কাজ করবে, কিন্তু কোথাও গিয়ে সে যে একটা বিপরীত চরিত্র বা একটা ভুল পথে যাওয়া তার বিদ্রোহ, সেটা আমরা কিন্তু বুঝতে পারবো। তো এই 3 চরিত্র অর্থাৎ হেমকান্ত, তার পুত্র কৃষ্ণকান্ত এবং ধ্রুব, এই 3 জনের চরিত্র কিন্তু আমরা সম্পূর্ণ উপন্যাসটার মাধ্যমে জানতে পারবো। শুধু কি এই 3 জনের চরিত্র? না, একদমই নয়। এই 3 জনের সাথে আরও বেশ কিছু চরিত্র জড়িয়ে আছে, যারা এই 3 জন মানুষের জীবনের ওপর খুব বেশি প্রভাব বিস্তার করে এবং সেই চরিত্রগুলোও কিন্তু অসাধারণ। আপনারা দেখতেই পেয়েছেন বইতে আমি কতগুলো ফ্ল্যাগ
আটকেছি এবং আমার কিছু পার্সোনাল কথাও লিখেছি যেগুলো আমার পড়তে পড়তে মনে হয়েছে। তার কারণ বইতে লেখকের লেখনী শক্তি এমনই যেখানে আমার মনে হয়েছে যে এই লেখাগুলো আমি পরেও পড়তে চাই, বা সম্পূর্ণ উপন্যাস না পড়লেও এই পার্টিকুলার কিছু জায়গা আমার আবার পড়ে পড়ে দেখতে ইচ্ছে করবে। লেখকের লেখার মাধুর্যতা এখানেই, এবং তা আপনাকে ওই সম্পূর্ণ উপন্যাসটা পড়তে বাধ্য করবে। বইতে রয়েছে বেশ কিছু জায়গায় এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের কথা। ওগুলো পড়ার সময় আমার একটুখানি আনকমফোর্টেবল লেগেছে, কিন্তু সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। আমি কিছু কিছু জায়গায় পড়েছি যে লেখক নারীদের নিয়ে একটুখানি খারাপ কথা বলেন, বা নারীদের চরিত্রগুলো একটু ছোট করে তুলে ধরেন, মানে এটা কোথাও গিয়ে মনে হয় লেখকের বদনাম। কিন্তু কখনো পড়তে গিয়ে আমার কিন্তু সেই ব্যাপারটা মনে হয়নি। অন্তত আমি ভেবেছিলাম যেখানে এই উপন্যাসে অনেকগুলো নারী চরিত্র, আহ, সেখানে হয়তো এরকম কিছু থাকতে পারে, কিন্তু আমার সেরকম কিছু মনে হয়নি। আমার মনে হয়েছে যে তখনকার সময় অনুযায়ী নারী চরিত্রগুলোকে সেই রকমভাবেই দাঁড় করানো দরকার বলে আমার মনে হয়েছে, অন্তত উপন্যাসের প্লটের জন্য চরিত্রগুলো যথাযথ। বইটা পড়তে পড়তে এমন অনেকবার হয়েছে যে আমি বইটা বন্ধ করে রেখে না বেশ কিছু সময় লেখাগুলো নিয়ে, কথাগুলো নিয়ে ভেবেছি। মানে এইটাই কিন্তু একটা লেখকের একটা লেখার সার্থকতা বলে আমার অন্তত মনে হয়েছে। যেখানে আমি যখন, আমার মনে হচ্ছে যে আমি যখন আবার সবটা ভুলে যাব, আমি জানি না নিশ্চয়ই ভুলবো না, কিন্তু তবুও যখন আমি সবটা ভুলে যাব তখন এটা আবার পড়বো। মানে ওই যে একটা উপন্যাসকে প্রথম পড়া, নতুন পড়া, সেই অনুভূতিটা আবার ফিরে পাওয়ার জন্য। তো আমার মনে হয় আপনাদের উপন্যাসটা খুব ভালো লাগবে। যারা ভাবছেন যে মোটা বই বা দাম বেশি তারা কিনবো কি কিনবো না, কিন্তু আমার মনে হয় এই বইটা আপনাদের অবশ্যই পড়ে দেখা উচিত। আর আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। ভিডিও শুরুতে বলেছিলাম যে ভিডিও শেষে থাকবে একটা বোনাস কন্টেন্ট, তার আভাস আমি অবশ্য থাম্বনেইলে দিয়েই দিয়েছি। হ্যাঁ, আমি কথা বলবো যে কোনো বৃহৎ উপন্যাস কীভাবে পড়বেন। কারণ অনেকেই ভাবতে পারেন যে একটা বৃহৎ উপন্যাস সেটা আমি শেষ করতে পারবো কি না আদেও, বা এখন তো বইয়ের খুব দাম, তো একটা দাম দিয়ে বই কিনলাম তারপরে মনে হচ্ছে যে আমি শেষ করতে পারছি না। তো তাদের জন্য এই টিপসগুলো। প্রথম টিপস যদি বলি তাহলে বিগিনার্সদের জন্য কিন্তু কোনো সুবৃহৎ উপন্যাস আমি কোনোদিনই রেকমেন্ড করব না। কারণ যারা বই পড়ার প্রতি সদ্য সদ্য ভালোবাসা তৈরি করার চেষ্টা করছেন, তারা যদি প্রথমে যদি একটি মোটা বই হাতে নেন তাহলে অনেক ক্ষেত্রে হতে পারে যে আপনারা আগ্রহ হারিয়ে ফেলতে পারেন। কিংবা যারা রিডিং স্লাম্পের মধ্যে রয়েছেন তারা যদি এখন দুম করে একটা মোটা বই নিয়ে বসে পড়েন, আমার মনে হয় না তারাও সেটা ঠিক মতন শেষ করতে পারবে। তাহলে প্রথম বিগিনার্স আর যারা রিডিং স্লাম্পে রয়েছেন তাদের জন্য কিন্তু কোনো সুবৃহৎ উপন্যাস কিন্তু পড়া ঠিক হবে না। দ্বিতীয় যদি বলি যে আপনি দেখে নিন যে আপনি এই লেখকের আগের লেখা পড়েছেন কিনা, অর্থাৎ লেখকের লেখনীর সাথে আপনি সুপরিচিত কিনা। যদি মনে হয় যে হ্যাঁ, এই লেখকের লেখা আমি আগে পড়েছি, ছোট বা যেই লেখাই পড়েছি এবং সেই লেখা আমি খুব এনজয় করেছি, তবেই সেই লেখকের কোনো সুবৃহৎ উপন্যাস আপনি হাতে নিন এবং পড়ার চেষ্টা করুন। তৃতীয় টিপস, যে আপনাদের কাছে নির্দিষ্ট সময় আছে কিনা। আপনারা দেখুন একটা ধরো খুব কম সময়ের মধ্যে রয়েছেন বা আপনারা খুব বিজি মানুষ, সেক্ষেত্রে আপনি যদি বড় উপন্যাস পড়েন, তো আপনারা যদি পড়ার টাইমটা যেহেতু কম পাবেন, তার জন্য এর মধ্যে আপনারা যদি একটা বড় উপন্যাস যদি পড়তে বসে পড়েন, সেক্ষেত্রে হতে পারে যে আপনাদের মাঝপথে কি আগ্রহটা হারিয়ে গেল, কারণ এখন উপন্যাসটা শেষ হচ্ছে না, এমন একটা জিনিস মাথায় আসতে পারে। আর চতুর্থ যদি টিপস বলি সেটা হলো এই জনরা, যে জনরার উপর আপনি উপন্যাসটি পড়ছেন সেই জনরা আপনার পছন্দের কিনা। হতে পারে না আপনি খুব ভালো নন ফিকশন পড়েন, আপনার নন ফিকশন পড়তে বেশি ভালো লাগে, কিন্তু দেখা গেলো আপনি তুলেছেন একটা সামাজিক উপন্যাস। অবশ্যই নতুন কিছু ট্রাই করা উচিত, কিন্তু সেটা আমার মনে হয় কোনো ছোট উপন্যাস 100, 150, 200 এরকম পাতার কোনো উপন্যাস দিয়ে আপনার ট্রাই করতে পারেন নতুন জনরার বইগুলো। কিন্তু প্রথমে একটা 500, 600 পাতার একটা বই আপনি হাতে তুলে নিলেন, কিন্তু তার জনরাটাই আপনার পছন্দ না, সেক্ষেত্রে আমার মনে হয় না এটা খুব একটা ভালো অপশন হবে। বা আপনারা কেউ যদি সামাজিক উপন্যাস পড়তে পছন্দ করেন, তারা যদি আপনারা একটা নেন একটি নন ফিকশন বই, সেক্ষেত্রেও আমার মনে হয় না যে আপনারা খুব একটা পড়ে এনজয় করতে পারবেন। আশা করি আজকের এই বই নিয়ে আলোচনা এবং এই টিপসগুলো আপনাদের ভালো লেগেছে। নমস্কার।